নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেশে ফিরছেন। সেই থেকে অনেকেই জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন? কিভাবে ফিরবেন? তার মাথার উপরে তো মৃত্যুদণ্ড, তাহলে ফিরবেন কি করে? দেশে ফিরলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং জামাত এনসিপি এরা তো তাকে ফাঁসি কাটে ঝোলাবেন। দেখুন, আমি জ্যোতিষী বা গণৎকার নই যে শেখ হাসিনার জন্ম রাশি নক্ষত্র বিচার করে তার দেশে ফেরার কথা বলছি। যদিও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা জ্যোতিষী গণনা করে বলেছেন যে শেখ হাসিনা মার্চ নাগাদ দেশে ফিরবেন। আমি গ্রহ নক্ষত্র বিচার করে তার ফেরার কথা বলিনি, বলেছি রাজনীতি ও কূটনীতির গতি প্রকৃতি বিচার করে। এই প্রতিবেদনে যেসব বিষয়ের ওপর ভিত্তি করে আমি এই পূর্বাভাস দিয়েছিলাম, অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই, সেই বিষয়গুলো এখানে বলবো। তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব। তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকারের সবচেয়ে বড় ও শক্তিশালী শরিক, যেটা ছাত্র আন্দোলন তথা এনসিপির দলের নেতারা এবং জামাত ও তার সহযোগীরা, তাদের কি অবস্থান ছিল? তাদের তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা। আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড। সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে। তবে বড় কথা হলো আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের, তাদের যে হত্যার বদলা নেয়ার মাথা যারা ছিল, ক্ষমতা থেকে সরে যাবে তারা 17 ফেব্রুয়ারির দুপুরবেলাতেই। কিন্তু রাজা গেছে বলে কি রাজার জারি করা আইন শাস্তি চলে যায়? মানে বিচার চলে যায়, কিন্তু বিচারের যে দণ্ড, বিচারের বাণী, সেটা তো থেকেই যায়। সেটা তো কি যাবে? সেটা তো এখনো বহাল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ বহাল থাকবে? আর এখানেই বসে রয়েছে এই পুরো ব্যাপারটা। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের, মানে 17 ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে, বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয়, তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়। সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার প্রথমেই বলেছি, একটু আগেই বললাম, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয়, তাহলে ওটা, ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো, যেগুলো গত 18 মাসে হয়েছে বহু অধ্যাদেশ, এটা সুতরাং আইনে পরিণত করতে হলে 30 দিনের মধ্যে, একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে
30 দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে। সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল। তো সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্যটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে, সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া, যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই খসড়া সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি। কিন্তু যাই হোক না কেন, যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকতো, তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে, সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের, তার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা, এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা, সেগুলোও বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ, ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের 71-এর যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান এই সময়ে যেসব হয়েছে, কিংবা তাদের 15 বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায়, তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে, সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাশ না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টে তুললো না, কিন্তু 30 দিন চলে গেল, তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, এই যেটা বিচার হয়েছে, সেটাও ওই যে অর্ডিন্যান্স, ওটাও বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থাকে, বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে, সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার কেউ নাও নিতে পারে। বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের 30 দিন পর যদি অনুমোদিত না হয়, তবে তার কার্যকারিতা লোপ পায়। তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম, যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া, এগুলো যদি হয়ে থাকে, দণ্ড যদি হয়, তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না, যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে। এইবার দেখুন, 1973-এর যে অপরাধ ট্রাইব্যুনালস আইন ছিল, শেখ হাসিনা অন্যদের বিচার যে আইনের অধীনে হচ্ছে, সেটি একটি 1973 সালের মূল আইন যেটা ছিল ট্রাইব্যুনাল, সেই আইন থেকেই এটা উঠে এসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল অধ্যাদেশের মাধ্যমে এই মূল আইনে কিছু সংশোধনী এনেছে। যদি পরবর্তী সংসদ এই সংশোধনী অধ্যাদেশ অনুমোদন না করে, কিংবা 30টা দিন এইভাবে পাশ হয়ে যায়, তবে এই বিচারটা 1973 সালের মূল আইনের অধীনে কতটুকু বৈধ ছিল, আদৌ বৈধ ছিল না, এটা কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রমাণ হয়ে যায়। এবং আইনি বিতর্ক সেটাই উঠতে পারে যদি এই কোনো অধ্যাদেশের অধীনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে যায়। এখানে তো রায় কার্যকর হয়নি, সুতরাং এখানে কি হবে? তাহলে এই রায়টিও, বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হলো
এখন যে আইনি ধারাবাহিকতা ও সেভিংস ক্লজ বলে একটা কথা আছে। সাধারণত নতুন সংসদ যখন কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তর করে তখন তাতে একটা সেভিংস ক্লজ থাকে, যা অধ্যাদেশ চলাকালীন সময়ে গৃহীত সকল কাজকে আইনি সুরক্ষা দেয়। সংসদ অধ্যাদেশটি পাশ করার সিদ্ধান্ত যদি না নেয়, তবে ওই সময়ের কাজের, ওই আইনের, বিচারের, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে দণ্ড দেয়া হয়েছে সেটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। কিন্তু শুধু ওই বিচারের, ওই মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে সেটা কার্যকর করা আর যাবে না। যদি পরবর্তী সংসদ সংশোধনী অধ্যাদেশটি পাশ না করে, তবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বা রায়টা সরাসরি বাতিল না হলেও এর আইনি ভিত্তি মারাত্মক প্রশ্নের মুখে পড়বে এবং তাও উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি মৃত্যুদণ্ডটি রয়েছে, সেটা নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার উপর নির্ভর করবে। এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না। কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে, সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে, কারণ এখানে অনেক কিছুই কোনো রকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে এবং সেই অনেক কথা মিথ্যে কথাও বলা আছে সেখানে। এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে, সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে এই রিপোর্টটি তৈরি করা, রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে। অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না, এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন, যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই, সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন এবং ফিরে আসবেন তারা কিন্তু বিরোধী দলও তারা নেই, কারণ ভোটে তারা ছিলেন না। সুতরাং রাজপথের লড়াই করে তাদেরকে কিন্তু মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। দর্শক, এবারের নির্বাচনে আমরা দেখলাম যে এনসিপি এবং জামাত একজোট হয়ে নির্বাচন করলো। তাদের জোটে 11টা দল ছিল, 11 দল একসাথে নির্বাচন করলো এবং নির্বাচনে তারা ভালো রেজাল্ট তাদের ভাষায় করতে পারেনি, কিন্তু সামগ্রিক ভাষায় যেটা বলা যায় যে তারা স্মরণকালের সেরা ফলাফল করেছে। জামাত 68টা আসন একা পেয়েছে, এটা জামাতের অনেকেই জামাতের ব্যাপারে কল্পনা করেননি, সেই রেজাল্টটা হয়েছে। এর আগে জামাতের সর্বোচ্চ আসন ছিল 18 থেকে 68 হয়েছে, তার মানে 50টা আসন বেড়েছে। যদিও সেখানে অনেকেই মনে করেন যে সেখানে আওয়ামী লীগের ভোট একটা ভূমিকা রেখেছে, আওয়ামী লীগের অনুপস্থিতি একটা বড় ভূমিকা তো রেখেছেই। জুলাই আন্দোলনে ছাত্র জনতার যে ইমোশন, এনসিপি তাদের জোটে থাকার কারণে সেটা একটা ভূমিকা রেখেছে, এরকম নানাভাবে ভূমিকা রেখেছে। এনসিপির বিজয়ের ক্ষেত্রে, এনসিপির যে 6টা আসনে বিজয়ী হয়েছে তার বিজয়ের ক্ষেত্রে জামাতের সঙ্গে জোট করার কারণেই তাদের বিজয় সম্ভব হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। কারণ এই 6টা আসনের একটা আসনও তারা পেত না যদি জামাতের সঙ্গে তারা জোট না করতো, এককভাবে তারা যদি নির্বাচন করত। তারা যদি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে হয়তো তাদের আসন আরেকটু বাড়তে পারত, তবে এককভাবে নির্বাচন করলে একটি আসনও তারা পেত না, এটাই সাধারণ মানুষের ধারণা। সুতরাং এনসিপির জামাতের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ থাকার কথা। এনসিপির আহ্বায়ক সংসদে যেতে পারছেন, হাসনাত আব্দুল্লাহ সংসদে যেতে পারছেন, সদস্য সচিব আক্তার হোসেন সংসদে যেতে পারছেন, হান্নান মাসুদ যেতে পারছেন, এই ব্যাপারগুলো তাদের কৃতজ্ঞতার ব্যাপার ছিল। কিন্তু জামাত মনে করছে যে তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ দেখা যাচ্ছে না, অর্থাৎ তারা এই যে 6টা আসনে বিজয়ী হয়েছে তারা মনে করতে শুরু করেছে এটা তাদের ক্রেডিটে তারা জিতেছে, জামাতের ক্রেডিটে তারা জিতেননি। হঠাৎ করে বলতে পারেন যে এই ভাবনা কেন আসলো মাথায়? এই ভাবনা আমার মাথায় আসেনি, কারণ আমার মাথায় কোনো নতুন ভাবনা আমি রাজনীতির ব্যাপারে আনতে চাই না। যখন কোনো ভাবনার ক্লু পাই সেই ক্লুটাকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। জামাতের খুবই ডাকসাইটে এবং মানে প্রভাব বিস্তার করা নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি শিবিরের সভাপতি ছিলেন, তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি সরাসরি বলেছেন এনসিপির শীর্ষ নেতারা
অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ শব্দটা ব্যবহার করেননি, কিন্তু তিনি বলেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেননি, অর্থাৎ এনসিপির উপরে একটা ঝাল তিনি মিটিয়েছেন। তাতে করে সন্দেহ দানা বাঁধতেই পারে এনসিপির যে নির্বাচনী জোট, সেই নির্বাচনী জোটটা রাজনৈতিক জোট হিসেবে আরো যে দীর্ঘ সময় থাকার একটা ব্যাপার ছিল, সেখানে কি ভাঙন ধরবে? চলুন একটু আলোচনা করে দেখি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কি লিখলেন এবং তার লেখার পরিপ্রেক্ষিতে কি মনে হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক স্ট্যাটাসের কথা। তিনি এনসিপির নেতাদের কৃতজ্ঞতা বোধ নেই এই কথা লিখছেন এবং এই কথার মাধ্যমে এনসিপি জামাত জোটে একটা ভাঙন সৃষ্টি হতে পারে, কিংবা অলরেডি তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে এবং জামাতের ভাবনা তৈরি হয়েছে যে এনসিপি এখন নিজেদেরকে অনেক বড় হ্যাডাম মনে করছে, 6টা আসনে মনে করছে যে তারা তাদের কৃতিত্বে জিতেছে। শফিকুল ইসলাম মাসুদ অবশ্য 2 জনের ব্যাপারে পজিটিভলি বলেছেন যে 2 জন তারা কৃতজ্ঞতা প্রকাশ করলেও এনসিপির শীর্ষ নেতা বাকি কেউ এই কৃতজ্ঞতা প্রকাশ করেনি। কি বলছেন তিনি, চলুন তার স্ট্যাটাসটা দেখে নিই। গত রাতে এই স্ট্যাটাসটা দিয়েছেন তিনি, সেখানে তিনি বলছেন, তার স্ট্যাটাসটা দেখে নেন। বলছেন এনসিপির 6 জন এমপি হইছে, এর 90% ক্রেডিট জামাতের। আমি 100% একমত এটার সঙ্গে, এটা 90% ক্রেডিট অবশ্যই জামাতের। বিজয়ীদের মধ্যে আক্তার ও পরাজিতদের মধ্যে দিলশানা পারুল বিজয়ী একজন, অর্থাৎ 6 জনের একজন, আক্তার হোসেন সদস্য সচিব, এবং পরাজিতদের মধ্যে একজন দিলশানা পারুল ব্যতীত কাউকে দেখিনি জামাত ও তাদের নেতাকর্মীদের শ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ আক্তার হোসেন ছাড়া বিজয়ী বাকি 5 জন কেউই জামাতের জন্যই যে তারা বিজয়ী হয়েছে এই কৃতজ্ঞতা প্রকাশ করেননি। তিনি বলছেন লাস্টে মিনিমাম সৌজন্য বোধ দেখাতেও ব্যর্থ হয়েছে দলগতভাবে এনসিপি। এর চাইতে ভদ্রভাবে তীব্র ভাষা বোধহয় আর হয় না। তিনি এনসিপিকে দলীয়ভাবে এক ধরনের মানে টার্গেট করছেন, কটাক্ষ করছেন যে সামান্য কৃতজ্ঞতা বোধ, সৌজন্যতা বোধ সেইটা এনসিপি দেখাতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন আসে যে নাহিদ ইসলাম কি মনে করছেন যে ঢাকা 11-তে বিএনপির ডাকসাইটে নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে এনসিপির ভোটে তিনি জিতেছেন নাকি জামাতের ভোটে তিনি জিতেছেন? হাসনাত আব্দুল্লাহ যে বিশাল ব্যবধানে 1 লাখেরও বেশি ভোটে ব্যবধানে কুমিল্লায় জিতলেন, সেখানে 2টি কারণ বড় হিসেবে দেখা দিয়েছে। এক হচ্ছে বিএনপির প্রার্থী ছিল না, তিনি ভোট করতে পারেননি আদালতের কারণে, সেটা হচ্ছে মূল কারণ। আরেকটা হচ্ছে জামাতের সঙ্গে জোট। এই 2টা কারণেই তো এই ম্যাসিভ বিজয় হয়েছে। হান্নান মাসুদ নোয়াখালীতে যে ভোট পেয়েছেন, নোয়াখালী বলা হয় যে জামাতের ঘাঁটি, তো সেখানে যে আসন তিনি পেয়েছেন সেটা কি তার কল্যাণে তিনি জিতেছেন নাকি জামাতের কল্যাণে জিতেছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যে এত ভোট পেয়েছেন, নওশাদ ব্যারিস্টার জমিরের পুত্র নওশাদ জমিরের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেটা কি মানে এনসিপির ভোটে কিংবা সার্জিসের পৈতৃক, তিনি যে জমিদার বংশের পুত্র, সেই জমিদার বংশের ভোটে তিনি জিতেছেন নাকি জামাতের ভোটে জিতেছেন? একমাত্র বুঝতে পেরেছেন আক্তার হোসেন, যিনি রংপুরে জাতীয় পার্টির সাম্রাজ্য ভেঙে দিয়েছেন। জাতীয় পার্টির সাম্রাজ্য ভেঙে দিতে যে এনসিপির ভোট রংপুরে কোনোভাবেই কার্যকর হতে পারে না, সেটা তিনি বুঝেছেন। বুঝে তিনি নাকি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি সেটা বলছেন এবং মানে হেরে যাওয়া একজন দিলশানা পারুল তিনি বুঝেছেন এটা, তিনিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই যে শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য কি এনসিপি জামাত জোটে একটা ভাঙন তৈরি করবে? জামাত কি এখনই মনে করবে যে এনসিপির সঙ্গে দীর্ঘ পথ চললে তারা আরো বেশি অকৃতজ্ঞ হয়ে যেতে পারে? এখনই ছোটতেই তারা যদি কৃতজ্ঞতা বোধ না রাখে, তাহলে তারা যখন আস্তে আস্তে বড় হবে তখন তো তারা মনে করবে যে জামাতই এতগুলো ভোট পেয়েছে তাদের জন্য। ব্যাপারটা সেরকম বক্তব্য আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আমরা তো বুঝি, আমরা তো জানি, যেটা আক্তার হোসেন তিনি উপলব্ধি করতে পেরেছেন, সেটা হচ্ছে যে এনসিপির এই 6টি আসন পাওয়া জামাতের সঙ্গে জোটের কারণেই হয়েছে, নতুবা হতো না, একটি আসনও তাদের পাওয়া সম্ভব হতো না। তো যাদের জন্য আমি জিতলাম তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা, সৌজন্যতা না দেখানো,